হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন ধরেই তেমন কোনো ভিডিও নিয়ে আসছি না বা আপডেট দিচ্ছি না বিভিন্ন বিষয় সম্পর্কে, ব্যস্ততার কারণে। এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আজকে কিছু আপডেট আপনাদেরকে দিতে চাই, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই, বিশেষ করে বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট গ্রাফিক্স ডিজাইনের অথবা ফ্রিল্যান্সিং সেক্টরের, এবং আজ থেকে আমি 7 বছর বা 8 বছর পিছনেও নিয়ে যাব যদি আপনারা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। এবং আমি আমার একদম বাস্তব বা রিয়েল যে প্রজেক্টগুলো, তার মধ্যে একটি প্রজেক্টের উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাইব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমার একজন ক্লায়েন্ট, পার্মানেন্ট ক্লায়েন্ট, এবং তার সঙ্গে প্রায় 9 বছর ধরে কাজ করি পার্মানেন্টলি। তো তার একটি মেসেজ ঘুম থেকে উঠেই দেখতেছি, তার একটা রিকোয়েস্ট আছে। এখানে সোর্স লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা এইখানে লিঙ্কটা ওপেন করলে এই ডিজাইনটি এখানে, ঠিক আছে। ইনি বলেছেন, ক্যান ইউ রিমুভ দ্য পিগ হেড অ্যান্ড ইউজ এ টার্কি হেড ইনস্টেড। অর্থাৎ এই ডিজাইনের মধ্যে এই যে একটা পিগের একটা পিগ আছে, এখানে কাউ আছে, প্লাস আরেকজন মানুষের একটা হেড আছে, তিনটা মিলে একটা লোগো ডিজাইন। সেখান থেকে তিনি এইটাকে রিমুভ করে এর পরিবর্তে এখানে একটা টার্কির হেড বসাতে চাচ্ছেন তিনি, ঠিক আছে। এবং বাকি অংশটুকু দেখলেই আপনারা বুঝবেন যে আমাদের ফ্রিল্যান্সিং কোন জায়গায় এসে পৌঁছেছে। অলরেডি সেই কাজটি তিনি নিজেই করেছেন এবং লিখেছেন সামথিং লাইক দিস, দি হেড নিড টু বি হোয়াইট লাইক বিফোর। অর্থাৎ আগেরটার মতোই লাগবে, বাট কিছুটা এরকম। তো এখন ঘটনা হচ্ছে, ইনি এটা কীভাবে পেলেন। একটু আগেই তার সঙ্গে আমি কিন্তু ভিডিও কলে কথা বলেছি এবং তিনি আমাকে বললেন তিনি অলরেডি এটা করেছেন এআই এর মাধ্যমে। এবার আসি আসল কথায়। বর্তমান সময়টা চলছেই হচ্ছে পাওয়ারফুল প্রচুর এআই এর সমন্বয়ে, বা এই মুহূর্তে এআই এর সরাসরি যদি আমরা লিস্ট করি, হাজারখানেক পাওয়ারফুল এআই এর লিস্ট বের করা যাবে, যার প্রত্যেকটাই দুর্দান্ত কাজ করে, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনের জন্য। গ্রাফিক্স ডিজাইন বাদেও ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং সেক্টরেও বা ওয়েব ডিজাইন সেক্টরেও এআই এর ব্যবহার প্রচুর পরিমাণে বেড়েছে, এবং ডে বাই ডে ক্লায়েন্ট এবং ডিজাইনার উভয়ই এই এআই নির্ভর হয়ে পড়েছে। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে এই জায়গা থেকে। আমি এবার আসি আসল কথায়, সেটা হচ্ছে এই যে লোগোটা আজ থেকে প্রায় 7 বছর আগে আমি নিজে ডিজাইন করে দিয়েছিলাম, এবং এই ডিজাইনটুকুর জন্য আমি $450 প্লাস 500 এরকম সামথিং আমি চার্জ করেছিলাম। সেটা আজ থেকে 7 বছর আগের ঘটনা। চিন্তা করেন তখন ওই পরিমাণ ডলারে কি পরিমাণ দাম ছিল বা ভ্যালু ছিল। তো এতদিন পর এসে ওনার মনে হয়েছে ওনার এই বিজনেসটার হয়তো ধরন বা উদ্দেশ্য পরিবর্তন হচ্ছে, তাই উনি লোগোতে কিছুটা কাস্টমাইজ করতে চাচ্ছেন। তো এই জায়গায় এসেও যদি সে এইটা চেঞ্জ করতে চায়, তারপর ন্যূনতম আমি এখানে $100 বা $150 চার্জ করতাম। কিন্তু যখন আপনার ক্লায়েন্ট সে নিজেই অলরেডি দেখেন এটা কাস্টমাইজ, সে যেটা চায় সেটা অলরেডি সে করে ফেলেছে। কিভাবে করেছে? এআই এর থ্রুতে। আমরা জানি যে এখন এটাকে সিলেক্ট করে দিয়ে একটা কমান্ড করলেই এআই কিন্তু সেটা চেঞ্জ করে দেয়, এবং সেটা তিনি করেই ফেলেছেন। করে বলতেছে তাকে এরকম লাগবে। এখন ক্লায়েন্ট যেখানে সিরিয়াস পার্টে সে নিজেই কাস্টমাইজ করতেছে এআই এর থ্রুতে করে, এবং সেটা আমাকে বলতেছে যে তুমি এটা ঠিকঠাক করে দাও, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন যে ক্লায়েন্ট যারা দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে কাজ করে, তারাও এখন এআই এ অভ্যস্ত, তারা জানে এআই এর কতটা পাওয়ারফুল। সেই জায়গায় যদি আপনি ম্যানুয়াল প্রসেস নিয়ে পড়ে থাকেন, আর আমি যদি এটাকে বলি যে এখন এটা কাস্টমাইজ করার জন্য আমাকে $150 দিতে হবে, তাহলে নিশ্চয়ই এই ক্লায়েন্ট আর দেবে না। অলরেডি তার বানানো হয়েছে, সে ভাবে যে আচ্ছা যা হোক আমি যতটুকু পেয়েছি এটাই চালিয়ে নেই। বুঝাইতে পারলাম বিষয়টা? কারণ এআই এর মাধ্যমে করলে বেশি সময় লাগে না, সেও জানে, অলরেডি সেও করতে পেরেছে, কিন্তু সে এটা সাদা করতে পারেনি। হাতগুলো সাদা করা দরকার। অর্থাৎ সীমিত জায়গায় ক্লায়েন্টদের সীমাবদ্ধতা রয়েছে, কারণ তারা তো অতটা প্রফেশনাল ফ্রিল্যান্সার বা ডিজাইনার না। তো ডিজাইনার না হওয়ার সত্ত্বেও কিন্তু তারা দেখেন একটা আউটপুটে সে পৌঁছাতে পেরেছে। তাহলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। তো আমি প্রায়শই এখন কিন্তু আমার ফেসবুক পোস্টগুলোতে বারবার বলছি নতুনদের জন্য যে এআই শিখতে হবে। ম্যানুয়াল প্রসেস যতই শিখেন বা যাহাই জানেন কোনো লাভ নেই যদি আপনি এআইকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকা একদমই অসম্ভব।
ম্যানুয়াল যদি প্রসেস জানা থাকে সেটা অবশ্যই আপনার জন্য বোনাস হবে, কিন্তু আপনি ম্যানুয়ালের উপর ডিপেন্ড করে আত্ম অহংকার নিয়ে যদি থাকেন যে আমি 10 বছর ধরে ম্যানুয়াল ডিজাইন করি, অমুক এক্সপার্ট তমুক এক্সপার্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ এক্সপার্ট, কোনোভাবেই আপনি টিকতে পারবেন না ভাই। ধরেন আমি এখানে চার্জ করলাম $150, ম্যানুয়ালি করলে স্বাভাবিক এই চার্জটি দেবার কথা, কারণ এখানে অনেক পরিশ্রম হবে। কিন্তু বর্তমানে এআই আসছে, সো যখন এই ধরনের চার্জ কেউ করবে, ক্লায়েন্ট বলবে আচ্ছা ঠিক আছে দেখতেছি, বলে সে অন্য কোনো ডিজাইনের কাছে যাবে যে কিনা এআই দিয়ে এই কাজটা কুইকলি করে দিতে পারবে। হয়তো বা অনেক জায়গায় এআই পুরোপুরি করতে পারবে না, হালকা কিছু বাকি থাকবে, সেইটুকু তিনি ম্যানুয়ালি সমাধান করে দিবেন। আর আমি বিশ্বাস করি যে এআই দিয়ে যেহেতু ইনি এত দূর আসতে পেরেছেন, বাকি এই যে হাতগুলো সাদা সেটাও কিন্তু উনি করতে পারতেন, হয়তো বা উনি খাটাখাটি করতে চাচ্ছেন না, অথবা এখানে যেহেতু রেজুলেশনের সমস্যা হচ্ছে এই কারণে তিনি আমার দ্বারস্থ হয়েছেন। আর তিনি তো জানেন যে আমি তার এই লোগোটা ডিজাইন করে দিয়েছি আজ থেকে 7 বছর আগে, এবং স্টিল নাও তিনি কিন্তু আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, ঠিক আছে। তো এখন তারপরও আমার এই যে কথাগুলো শোনার পরও আমাকে বিভিন্নভাবে বাজে কমেন্ট করেন, নেগেটিভ, আমাকে উল্টা জ্ঞান দিতে আসেন। দেখেন ভাই, আমি কিন্তু সেই শুরু থেকে যখন থেকে ফ্রিল্যান্সিং করি এবং অনলাইনে মানুষকে শেখানোর চেষ্টা করছি, ফ্রিল্যান্সিং সেক্টর উদ্বুদ্ধ করতেছি। একটা সময় তো ফ্রিল্যান্সিং কী জিনিস বুঝতোই না, এর ফলে আমি মানুষকে উদ্বুদ্ধ করেছি যে আসেন ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক কাজের সম্ভাবনা রয়েছে, সেক্টর রয়েছে, দক্ষতা রয়েছে, প্রচুর এক্সপার্ট লোকের দরকার। তখন থেকেই মানুষকে উজ্জীবিত করতেছি, এবং তখন থেকেই কিন্তু আমি বাস্তবতার লিরিকে কথা বলি। হয়তো প্রথম দিকে অনেকে সেগুলো বিশ্বাস করে না, হাসাহাসি করে বা বাজে কমেন্ট করে, কিন্তু দিন শেষে গিয়ে আমার কথাটাই বাস্তব হয়। তো এখনও কিন্তু সেই বিষয়টিতেই আমি প্রাধান্য দিচ্ছি যে আমি আজকে যে কথাগুলো বলতেছি, যদি এখন আপনারা এআই, অটোমেশন এগুলোতে যদি আপনারা না দক্ষতা বৃদ্ধি করেন, অভ্যস্ত না হন, তাহলে এমনও সময় আসবে আপনার হাঁটুর বয়সী বাচ্চারা আপনার চাইতে অনেক বেশি এক্সপার্ট এবং অনেক ভালো আর্ন করবে, অনেক ভালো সার্ভিস দিবে, আপনি তার ধারের কাছেও টিকতে পারবেন না, এবং এটাই বাস্তবতা। তো যাই হোক, এবার আমি আমার একটু অতীতে নিয়ে যাই আপনাদেরকে, যে এই ক্লায়েন্টের সঙ্গে আমি দীর্ঘ 9 বছর ধরে কাজ করি পার্মানেন্টলি, ঠিক আছে, প্রতি মাসে কোনো না কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি। সেই ধারাবাহিকতায় আপনাদেরকে দেখাই যে আমি নিজে ভাই ম্যানুয়ালি সার্ভিস দিয়েছি, এখনও দেই। তো সেই জায়গা থেকে শুধু একটা ড্রপ বক্স ফোল্ডার দেখাই, অনলি একটা ড্রপ বক্স, আরও অনেকগুলো ড্রপ বক্স ফোল্ডার আছে ক্লায়েন্টের প্রজেক্টের জন্য, শুধু অনলি এই ক্লায়েন্ট, বাকিগুলোর আলাদা বাদ দিলাম। এবং এই যে ফোল্ডারগুলো দেখেন, এবং প্রজেক্টের একটু করে আইডিয়া দিই, এগুলো যা কাজ করার সব ম্যানুয়ালি করা। এবং যদি আপনাদেরকে আমি একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। আবার কোনো ফোল্ডার মানে প্রজেক্ট, একটা প্রজেক্টের ভিতরে আবার অনেক সাব প্রজেক্ট রয়েছে, একাধিক প্রজেক্ট রয়েছে, ঠিক আছে। শুধু যে লোগো ডিজাইন বা ব্যানার ডিজাইন ওরকম মানে না, দেখেন এখানে আরও অনেকগুলো দেখেন ভেরিয়েশন আছে। আবার কোনো প্রজেক্টের ভিতরে ওয়েবসাইট ডিজাইনিং, ব্র্যান্ড আইডেন্টিটি বা মার্কেটিং বহুবিধ আছে। আশা করি আপনারা একটু হলেও লক্ষ্য রাখবেন। আর এগুলো একটা একটা করে ক্লিক করতে গেলেও আমার অনেক সময় লাগবে, আপনাদেরকে শুধু জাস্ট নমুনা দেখাচ্ছি একটু করে। এই যে প্রত্যেকটা এক একটা করে কিন্তু প্রজেক্ট, সেই জায়গার যে প্রজেক্টটার উনি আসলে আজকে কাস্টমাইজেশন চাচ্ছেন, সেই প্রজেক্টটা যদি আমরা খুঁজে বের করি, দেখেন কী পরিমাণ লিস্ট আছে। এবং এখানে অলরেডি এটা একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছিল ড্রপ বক্সে, সেটা এক্সপায়ার হয়ে গিয়েছে, যদিও আমরা এখন নতুন আর একটা ড্রপ বক্সে কাজ করতেছি ফোল্ডারে। এটা হচ্ছে প্রজেক্টটার নাম হচ্ছে সানিস। এই যে সানিসের দেখেন কয়েকটা প্রজেক্ট, এই প্রজেক্টের উপরে আমি দীর্ঘ 4 থেকে 5 বছর কাজ করতেছি, শুধু লোগো ডিজাইন দিয়ে শেষ না। একটা বিজনেসের জানেন আপনারা অনেক কিছু দরকার হয়, ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোডিং, ওয়েবসাইটটার এসইও করা, ওয়েবসাইটের লোগো ডিজাইন করা, ওয়েবসাইটের ব্যানার ডিজাইন করা, দেন ওইটারই আবার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সেগুলোর জন্য ভিডিও এডিটিং করা, ব্যানার ফ্লায়ার রেডি করা। দেখেন সানিস ভিডিও, এই যে সানিস নেক বমস, এইটাতে যদি আমরা যাই, এই ফোল্ডারের ইনসাইডেই আশা করি সেই যে প্রজেক্টটা তিনি রেডি করতে বলেছেন, মানে কাস্টমাইজ করতে বলেছেন, দেন কিউআর কোড থেকে বহু ধরনের কাজের শেষ নেই। এই যে সেই সোর্স ফাইলগুলো, তো আমি যখন কাজ করি তার বিভিন্ন ভেরিয়েশন, বিভিন্ন সোর্স ফাইলগুলো ইনক্লুডেড করার চেষ্টা করি। যদিও ক্লায়েন্ট আমাকে যে ফাইলটা দিয়েছেন
আজকে উনি এইটা দিয়েছেন, যেটা ডাউনলোড করলে পাওয়া যাচ্ছে ইপিএস ফাইল, বাট ইপিএস ফাইলটা এডিটেবল না, ভেক্টর বা প্রিন্ট কোয়ালিটিতে আছে, বাট এটা এডিট করার মতো লেয়ারেট নাই। সেইটা লেয়ারেট পাইতে গেলে আমার সেই অতীতের সেই ফোল্ডারে যাইতে হবে। তো অতীতের ফোল্ডারে গিয়ে আমরা যদি দেখি, এইটাতে যাই, এটা হচ্ছে কি আছে, পিএনজিতে আছে, কিন্তু আমার এটার সোর্স ফাইল বের করতে হবে, যেটা কিনা আমি করেছিলাম সম্ভবত পিএসডি ফরম্যাটে। এখানে কোথাও না কোথাও আছে সোর্স, এই যে এখানে দেখেন পিএসডি ভার্সন, অর্থাৎ ফটোশপ দিয়ে করা। কিছু কিছু কাজ আসলে শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর জানলেই সম্ভব না। অনেকেই আছেন ডিজাইনার যে যারা শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর এক্সপার্ট, কিন্তু ফটোশপ পারে না। আবার অনেকে আছে ফটোশপ এক্সপার্ট কিন্তু ইলাস্ট্রেটরে পারে না। তো তাদের দ্বারাও কিন্তু একটা ক্লায়েন্ট গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দিয়ে পুরোপুরি সন্তুষ্ট করা সম্ভব না। যখনই আপনি মাল্টিপারপাস স্কিল রাখবেন, তখন কিন্তু সবগুলো সমন্বয়ে একটা ক্লায়েন্টকে সর্বোচ্চ সন্তুষ্টি বা স্যাটিসফাই করতে পারবেন। তো আমি যদি সোর্স ফাইল ওপেন করি, এটা যে পিএসডি, এটাও পিএসডি করা, এইটা হচ্ছে ফাইনাল কনসেপ্টে লেখাই আছে, ইপিএস করা আছে। এটা মনে হয় ওই যে মার্জ করা লেয়ার, আচ্ছা লেয়ারেট নেই, পিএসডি এটা এখন আমাকে ডাউনলোড করতে হবে। একটু সময় দেন, এই ফাইলটা ডাউনলোড হওয়ার জন্য যথেষ্ট সময় লাগবে, 28 মেগাবাইটের মতো আছে। আমরা এখন এই সোর্স ফাইলটাকে ওপেন করব অ্যাডোবি ফটোশপে, দেখব যে সেই লেয়ারেট ফাইলগুলো পাওয়া যায় কিনা, কারণ বহুদিন আগে কাজ করা হয়েছিল অলরেডি। লেয়ার এখানে দেখেন মার্জ করা আছে, এই দেখেন, তারপর আছে লেয়ারগুলো সেপারেট করা আছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি লেয়ারগুলোকে আরও উপরে উঠায় দিই, অথবা লেয়ারগুলোকে একদম বাইরে নিয়ে আসি, যে কি পরিমাণ লেয়ার আছে এবং এই কাজটি কিভাবে করেছি। তো যে সময়গুলোতে আমি ওই সময় কাজ করেছি, তখনও আমি সবসময় ব্যতিক্রমভাবে কাজ করতাম। অনেকে আমার এই টেকনিকগুলোকে ভাবতো পাগল, যে দূর এভাবে কাজ করে কিনা, কিন্তু আমি যে টেকনিকে কাজ করতাম সেটা ছাড়া এই ধরনের প্রজেক্টে ক্লায়েন্টের কাজ করে দিয়ে ক্লায়েন্টকে সন্তুষ্ট করাটা ছিল চ্যালেঞ্জিং, যার কারণে অনেকে এই ধরনের কাজ করার দুঃসাহস করতো না। কারণ এখানে ভেক্টর আছে, আবার এমন কিছু কন্টেন্ট আছে যেটা কিনা রাস্টার কন্টেন্ট, দ্যাটস ওয়াই এত কিছুর কাহিনী করতে হয়েছে। দেখেন কি পরিমাণ লেয়ার। যদি আমি এখানে দেখাই, এই যে ঘাসগুলো আলাদা করা আছে, হ্যাঁ, প্রত্যেকটা লেয়ার, প্রত্যেকটা অংশই সেপারেট করা। আশা করি বুঝতে পেরেছেন। তো সেই শুরু থেকেই মানে আমি একটু ব্যতিক্রম, এবং ব্যতিক্রম বলতে কি, নিয়মের বাইরে যেয়ে কাজ করার অভ্যাসটা এটা আমার সেই শুধু গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং সেক্টরে এসে না, একদম একাডেমিক শিক্ষা যখন গ্রহণ করেছিলাম তখনও। ধরেন স্যার একভাবে অঙ্ক করতো, আমি আর একভাবে গিয়ে অঙ্ক করতাম, যে উত্তর আসলে হইল তো, আর এবং নিয়ম ঠিক থাকলেই তো হইল, তাই না? তবে কিছু কিছু থাকে না, টিচারেরাও অনেক সময় জেদি থাকে, আবার ছাত্ররাও জেদি থাকে, যে ওই এক্স্যাক্টলি ওই নিয়মের বাইরে স্যার আর কোনো কিছু বিশ্বাসও করতে চায় না, বা অঙ্ক যে সমাধান করা যায় সেটাও করে না। কিন্তু আমি তার বাহিরে গিয়েও আরও একাধিক নিয়মে অঙ্ক করা মানুষ। তো গ্রাফিক্স ডিজাইন বলেন বা ফ্রিল্যান্সিং সেক্টরে এসেও তাই। অনেক মেন্টর বা অনেক ডিজাইনার তাই করে, যারা গ্রাফিক্সে কাজ করে, শুধুমাত্র হয়তো ইলাস্ট্রেটরের উপর এক্সপার্ট, ওই ইলাস্ট্রেটর দিয়ে যতটুকু পারবে বা যত অ্যাডভান্স করে যাই করুক ওই ইলাস্ট্রেটর, যারা ফটোশপ দিয়ে তো ওই ফটোশপের। কিন্তু আমি সেগুলোর বাইরে গিয়েও ব্যতিক্রম কিছু করার চেষ্টা করতাম, এবং আমি নিজের ঢোল নিজেই পেটানো হচ্ছে, তথাপি না বললে নয়, না বললে তো আপনারা জানবেনও না, তাই না? এমন কিছু কিছু ফটোশপের টেকনিক বা এমন কিছু কিছু ফটোশপের কাজ বা ইলাস্ট্রেটরের কাজ বা দুটার সমন্বয়ে কিছু কাজ করেছি, যেটা কিনা অনলাইন বা গ্রাফিক্স ডিজাইন জগতে তন্ন তন্ন করে খুঁজলেও ওই ধরনের টেকনিক বা মেথড কোথাও পাওয়া সম্ভব না। যেটাকে আমি ডিরেক্টলি বলতে পারি ওটা নিজে আমার আবিষ্কৃত টেকনিক। অলরেডি কিছু ভিডিও আমার চ্যানেলে হয়তো পুরানো ভিডিওগুলো খোঁজ করলে আপনারা পাবেন, আর কিছু কিছু হয়তো ওগুলো শেয়ার করার সুযোগই হয়নি, শুধুমাত্র ক্লায়েন্ট প্রজেক্টে অ্যাপ্লাই করা যখন প্রয়োজন হয়েছিল ওইভাবে কাজ করেছি। তো যাই হোক,
দেখেন কি পরিমাণ লেয়ার এবং কি পরিমাণ খাটাখাটনি করতে হয়েছে, তাহলে বুঝতে হবে। তো $450 চার্জ করা হয়েছিল, অথচ এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের ডিজাইন এখন এআই দিয়ে করা মাত্র কয়েকটা ক্লিকের কাজ। এবং সেটা শুধু আমার ক্ষেত্রে না, আমার ক্লায়েন্ট যার দরকার সে নিজেও কিন্তু করতে পারে। হয়তোবা তার হয়তো কিছুটা ফিনিশিং ঘাটতি থাকে, যেটা কিনা আমাদের মতো ডিজাইনার একটু এক্সপার্ট থাকলে সেও কিন্তু ওই ফিনিশিংটুকু ফটোশপ বা ইলাস্ট্রেটরে দিতে পারে, ঠিক আছে। তবে এখন যে এআই 100% ফিনিশিং দিতে পারতেছে না এটা ঠিক, তবে ভবিষ্যতে যে দিতে পারবে না এটা ভাবাটাই হচ্ছে বোকামি। এমনও আসতেছে ভবিষ্যৎ, তখন কিন্তু এআই পুরোপুরি স্যাটিসফ্যাকশন ডিজাইন বা এভরিথিং রেডি করে দিতে পারবে। তো যারা এই যে ভবিষ্যতের ভাবনা করে না, ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণাই রাখে না, তাদেরই হয় সমস্যা। তারা এই যে এখন হয়তো বা আমার ভিডিওতে বা আমার পোস্টে আজে বাজে মন্তব্য করবে, কিন্তু দিন শেষে তারাই দেখবেন লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখবে, অথবা ওই যে যখন আমি আজকে যে কথাগুলো বলতেছি আগামীতে যখন ওই ঘটনাগুলোই ঘটবে, তখন কিন্তু তারাও বাধ্য হয়ে ঠিক আমার পথেই অনুসরণ করবে। তো যাই হোক, তাদের ব্যাপার বাদ দিলাম। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছেন, যারা আমাকে অনুসরণ করেন, সেটা পেইড কোর্স হোক অথবা ফ্রি কোর্স হোক, মানে কনক্লুশন এই মানে আজকের ভিডিও বা আজকের এই এত বড় আলোচনার কনক্লুশন হচ্ছে যে আপনারা সবাই আমাকে একটু অনুসরণ করেন, বা আমার যে কথাটা আমি মূল যে কথাটি বললাম, যে আপনি যতই ম্যানুয়াল প্র্যাকটিস করেন, ম্যানুয়াল ডিজাইন করেন, যাই করেন, তার চাইতেও বেশি পরিমাণ ফোকাস রাখুন এআই এবং অটোমেশনে। এআই এ ফোকাস রাখার অর্থ বলতে এটা যে এআইগুলো প্রতিনিয়ত চর্চা করুন, যে কিভাবে এআইকে ব্যবহার করে ইমেজ ম্যানিপুলেশন করা যায়, কিভাবে ইউনিক কনসেপ্ট রেডি করা যায়, কিভাবে লোগো তৈরি করা যায়, টি শার্ট ডিজাইন করা যায়, এগুলো প্রতিনিয়ত চর্চা করুন। কারণ এখন যত বেশি চর্চা করবেন তত বেশি আপনি দক্ষ হবেন। আমিও এআই ব্যবহার করব, আপনিও একই এআই ব্যবহার করবেন, দুজনের পার্থক্য থাকবে। কেন? কারণ আমি হয়তো বা আপনার চাইতে ভালো প্রম্পট রেডি করতে পারবো, কিন্তু আপনি পারবেন না। ব্যাপারটা এমন না? এই কারণে আপনি যত বেশি এআই প্র্যাকটিস করবেন, কাজ করবেন, তত ডে বাই ডে আপনার প্রম্পটের যে ধারণা, কিভাবে প্রম্পট লিখতে হয়, কোনটাকে কি বলে, এই জিনিসগুলো আপনি আয়ত্ত করতে পারবেন। ফলে এমনও দিন আসবে, এখন হয়তো আমি বেশিরভাগ সময় মাইক্রোস্টক সাইট নিয়ে কথা বলি, কিন্তু মাইক্রোস্টক যে সারা জীবন আপনাকে ইনকাম দিবে, এই ধারণাটাও তো একটা ভুল, তাই না? অনলাইন সেক্টরে প্রতিনিয়ত পরিবর্তন হয়। আজ থেকে 10 বছর আগে বা 8 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, তখন কিন্তু ক্লিপিং পাথ একদম একটা সিম্পল কাজ, ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ, এই কাজটা করেও মানুষ প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করেছে। কিন্তু এখন সেটা আছে? এখন সেই সার্ভিসের কথা শুনলেও মানুষ হাসাহাসি করবে, কারণ সেটা এতটাই ব্যাকডেটেড হয়ে গিয়েছে, তাই নয় কি? তো অনলাইন সেক্টরটাই তাই, যে এক সময় যেটা জনপ্রিয় থাকে, সময়ের এর মধ্যে যেটা সব টপ লেভেলে থাকে, সেই বিষয়টাই কিছুদিন পরে একদম সর্বোচ্চ তলানিতে গিয়ে জমা হবে। এটাই স্বাভাবিক, কোনো কিছু চিরস্থায়ী নয়। তো মাইক্রোস্টক নিয়ে হয়তো বা ইদানিং বেশি কথা বলি, তো এমনও সময় আসবে যে মাইক্রোস্টকে আর ভালো আর্ন করতে পারবেন না। কিন্তু আপনার যদি আজকের এই অটোমেশন অথবা এআই এর এই দক্ষতাগুলো থাকে, আপনি কিন্তু সরাসরি ফ্রিল্যান্স মার্কেটগুলোতে গিয়ে আপনি ক্লায়েন্টকে এই কাজগুলো করে দিতে পারেন। ধরেন আজকের এই প্রজেক্টের ব্যাপারে আমার তো এটা করতেই হবে, যেহেতু ক্লায়েন্ট বলেছে এবং তার এমার্জেন্সি লাগে, আশা করি আপনার মেসেজটা দেখেছিলেন, করতে কিন্তু হবেই। তো এখন এই যে $150 চার্জ তো দিবে না, এটা চাওয়াটাও হাস্যকর হবে। ক্লায়েন্ট বলবে তাহলে বাদ দাও, আমি নিজেই করব, তাই না? তো সে জায়গায় যদি আমি $5 করে দিই, তারপরও কিন্তু আমার লস হবে না। কেন? কারণ আমি আগে হয়তো অনেক খাটাখাটি করে এই কনসেপ্টগুলো রেডি করতে হইতো, এখন এআইকে বললেই ইজিলিভাবে দিয়ে দিবে, তাই না? ফলে আমি হালকা একটু কাস্টমাইজ করে এখানে ইনক্লুড করব, বেশি সময় লাগবে না। আর আগের যুগে চিন্তা করেন, একবার আমাকে এইটাকে সেপারেটলিভাবে এটাকে ম্যানুয়ালি আমাকে ডিজাইন করতে হয়েছে, এগুলোকে ম্যানুয়ালিভাবে রেডি করতে হয়েছে আগে, এই এক একটা করে কনসেপ্ট, এগুলো যে গুগল থেকে কপি করা বা এটা করা, হুবহু করলে তো কপিরাইট আসবে, এটা তো বোঝেনি। সো কোনো না কোনো আইডিয়াকে অনুসরণ করে এগুলোকে পূর্ণাঙ্গভাবে 3টা কনসেপ্ট এখানে দেখেন আলাদা রেডি করা, যেগুলোর আমরা তখন ওই সময়টা আমরা এগুলো সার্ভিস দিতাম, যেটার সার্ভিসের নাম ছিল ভেক্টর ইলাস্ট্রেশন বা ভেক্টর পোর্ট্রেট ড্রয়িং বা ক্যারিকেচার ড্রয়িং।
আমার ইউটিউব চ্যানেলে খোঁজ করলে আপনারা দেখতে পাবেন এক একটা করে ভিডিও 3 ঘন্টা 4 ঘন্টার করে আছে এবং কী প্রসেসে তৈরি করতাম, একদম ইউনিক প্রসেস যেটা কিনা আমি ছাড়া বা অন্য কেউ এর ওইভাবে কাজ করেনি, সেগুলো দেয়া ছিল। তো ওগুলো সেপারেটলি তখন কাজ করলেও আমি ন্যূনতম একটা করে প্রজেক্টের জন্য দাম নিতাম $150 $200। তো যখন এই ধরনের লোগোতে ক্লায়েন্ট 3টা দরকার হচ্ছে তখন কিন্তু আমি ওইভাবেই দামটা নির্ধারণ করেছি যে 3টাকে 150 দিলে কত হয়, 450। আবার সাথে তো আনুষঙ্গিক লেখা আছে। তো আমি অ্যাভারেজে কিন্তু ক্লায়েন্টের থেকে তখন 450 নিয়েছি, আর বাদবাকি কী লাগে ওটা ব্যাপার না, এভাবে কাউন্ট করেছি। কিন্তু বর্তমান সময়ে যদি এই ধরনের প্রজেক্টগুলো চায় 150 চাইলে ক্লায়েন্ট হাসবে যে দূর, তাহলে তুমি কোনো কাজে জানো না। সে ক্লায়েন্ট কি করবে, নিজেই যে কোনো একটা এআই গিয়ে এই ধরনের এর চাইতে আরও হাই কোয়ালিটির ক্যারিকেচার দিতে পারে। আপনারা হয়তো কনসেপ্টের এই ক্যারিকেচার বা পোর্ট্রেটগুলো দেখেও কিছুটা ধারণা পাচ্ছেন যে অতটা ফিনিশিং না, কিন্তু ওই সময়ে ভাই এটাই ছিল সর্বোচ্চ, কারণ ম্যানুয়ালি কাজ করতে হয়েছে, বুঝতে পারছেন? তো বর্তমানে এখন আমার এই কোয়ালিটির চাইতেও ক্লায়েন্ট জাস্ট সিঙ্গেল ক্লিকে এআই এর মাধ্যমে অনেক বেটার রেডি করতে পারবে। সো যুগ পরিবর্তন হয়েছে, টেকনোলজি আমাদের খারাপের জন্য না বরং আমাদের ভালোর জন্যই আসতেছে, কিন্তু আমরা যদি সেটাকে কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, এইটা যদি আমরা আয়ত্ত করতে না পারি তাহলে দিন শেষে পস্তাবেন। আজকে যারা হাসাহাসি করেন বা আজেবাজে কমেন্ট করেন, মন্তব্য করেন, উল্টা আমাকে জ্ঞান দিতে আসেন, তাদেরকে আমার বলার কিছু নেই, ঠিক আছে? দিতেই পারে, কিন্তু আমি মনে করি যে ভবিষ্যতে তাদের ওই ঘুরে ফিরে আমার কথাতেই আসতে হবে বা অনুসরণ করতে হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমাকে যারা অনুসরণ করেন নতুন বিগিনার ফ্রিল্যান্সার, তাদের উদ্দেশ্যেই আমি বরাবর কথাগুলো বলি। এখন বাকিটুকু আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনারা কি করবেন। আর এই সময়ে এসে যদি আপনি ম্যানুয়াল এআই বাদ দিয়ে শুধু ম্যানুয়ালের উপর ফোকাস করে শেখা শুরু করেন, এই ধরনের গ্রাফিক্স ডিজাইনগুলো শিখতেই, ধরেন ফটোশপের বেসিক ফুলসগুলোই এক্সপার্ট হতে গেলে আপনার 6 মাস 1 বছর চলে যাবে। একটু অ্যাডভান্স লেভেলের ডিজাইন করার জন্য মিনিমাম 3 বছর সময় লাগবে। এত দ্রুত আপনি ডিজাইন করতে পারবেন, কিন্তু ফিনিশিং টাচ দিতে পারবেন না, কোথাও যেন মানে কি বলা হবে, শূন্যতা বা আনপ্রফেশনাল ছাপ থেকে যাবে, যার কারণে ক্লায়েন্ট আপনাকে বারবার রিজেক্ট করবে। বুঝাইতে পারছি? তো সেই প্রসেসে শেখার সময় এখন না, এখন শেখার সময় যে যতটুকু আমাকে কাস্টমাইজেশন এডিট করার জন্য বা কাস্টমাইজ করার জন্য যতটুকু টুলস বা দরকারি যেগুলো দরকার সেইটুকুই শেখা, আর বাকিটুকু পুরোপুরি ফোকাস দেয়া এআইএ। অর্থাৎ আমরা যদি পার্সেন্টেজে এভাবে হিসাব করি 80% এআইএ ফোকাস দেবেন আর 20% এই কাস্টম সফটওয়্যারগুলোতে ফোকাস দেবেন। তারপরে যখন মোটামুটি আপনি এআইটি এভরিথিং সব আয়ত্ত করতে পারেন, তারপর সময় অনেক পাবেন, তখন ধীরে ধীরে এগুলোতেও এক্সপার্ট হবেন। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, টাটা।